বন্ধুরা, আমি অমৃতা সরাসরি উপস্থাপনা করতে চলে এসেছি শুধুমাত্র আপনাদের জন্যই। আপনারা দেখছেন জ্যোতিষ অনুষ্ঠান। জ্যোতিষ অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করে দিচ্ছে আমাদের আজকের অনুষ্ঠান। আপনারা জানেন যে প্রত্যেক মানুষই কিন্তু প্রোগ্রেসিভ ওয়ার্ল্ডে আজকের দিনে থেকে তারা বাঁচতে চায় বা ভালোভাবে নিজেদের পথকে অনুসরণ করার চেষ্টা করে। সেই প্রোগ্রেসিভ ওয়ার্ল্ডে থাকতে গেলে আমাদের বেশ কিছু সুবিধাগুলোকে অ্যাপ্লাই করে নিতে হয়, যেমন আপ টু ডেট করা, আপগ্রেডেশন করা, এবং সেইভাবেই কিন্তু জীবনের প্রত্যেকটি জায়গায় সুন্দর যাতে একটা সম্ভার তৈরি হয় তার চেষ্টা প্রচেষ্টা সর্বত্র থাকে আমাদের মাঝে। কিন্তু বিষয়টি হচ্ছে যে অনেক সময় দেখেছি পুরনো ইতিহাস বহন করে নতুন ইতিহাস গড়তে পারার মধ্যে একটা আলাদা ইউনিক আমেজ রয়েছে। সেগুলো কখনো কিন্তু আমরা ভুলবার জায়গায় যাই না বা আমরা কখনোই কিন্তু সেগুলো ভুলি না। কিন্তু সমস্যা হচ্ছে যে অনেক সময় বেশ কিছু কোটেশন কিন্তু আমাদেরকে মোটিভেট করে, কিন্তু সেই জায়গা থেকে কতটা আমরা সমাধানের সূত্র বা পরিধান করার চেষ্টা করব সেই প্রত্যেকটি জায়গা কিন্তু আমাদেরকে নিছক ভালো রাখার চেষ্টা করে। যেমন নেভার ডিপেন্ডস অন এনিওয়ান ফর হ্যাপিনেস, মেক ইউর ওন ওয়ে অ্যান্ড এনজয় অ্যালোন। আমরা সর্বত্র বলে থাকি যে আমরা কখনো একা থাকবো না। যদি একা থাকতেও হয় তখন আমাদের বুঝতে হবে যে গ্রহ নক্ষত্র পীড়িতের জন্য আমাদের সমস্যাগুলো কিন্তু দ্বিগুণ হয়ে যাচ্ছে। তখন কি করতে হবে? নিজের আইডেন্টিটি গড়তে হবে, ইনভলভমেন্টের মধ্যে থাকতে হবে কোনো একটি পার্সোনাল বিষয়কে নিয়ে। কিন্তু বিষয়টি হচ্ছে যে যখন আরো অন্যরকম সমস্যা আমাদের জীবনকে একেবারে তছনছ করে দেয়, তখনই বোধহয় আমাদের কোনো না কোনো ভাবে কোনো জ্যোতিষ গুরুর কাছে পৌঁছানোটা ভীষণভাবে দরকার। যিনি আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন তিনি হলেন বৈদিক অ্যাস্ট্রোলজার অরূপ শাস্ত্রী। তিনি কিন্তু জয়গুরু হিসেবেই চিহ্নিত। তিনি রয়েছেন আমাদের মাঝে। তাহলে চলুন আমরা একলাপানকে একদম কাটিয়ে তুলে মনোটোনাস লাইফ থেকে বেরিয়ে আসা, এটা কিন্তু ভীষণভাবে প্রযোজ্য আজকের দিনের জন্য। তাহলে সেই সমস্ত সূত্র ধরে যিনি রয়েছেন অরূপ শাস্ত্রী তার কাছে পৌঁছাবো এবং ভিন্ন ভিন্ন বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা আলোকপাত করারও চেষ্টা করব। প্রচুর রকমের প্রশ্ন থাকে, যে প্রশ্নগুলোর উত্তরগুলো যদি আমরা সঠিক মানে পেতে পারি তাহলে বোধহয় আমাদের জীবনটা একেবারেই শুদ্ধ হয়ে উঠবে, একেবারেই পরিশুদ্ধ হয়ে উঠতে পারি। রয়েছেন আমাদের সঙ্গে অরূপ শাস্ত্রী মহাশয়, তাকে জানাই অনেক অনেক অভিনন্দন আমাদের সঙ্গে থাকবার জন্য। নমস্কার দাদা। নমস্কার নমস্কার নমস্কার। দাদা, প্রথমেই একটু জানবার চেষ্টা করব, আপনার নাম অরূপ শাস্ত্রী, কিন্তু মানুষ কিন্তু জয়গুরু হিসাবেই আপনাকে চিহ্নিত করে থাকেন আমাদের সমাজের বুকে। সেই বিষয়টি যদি একটু বলতে চান। প্রথম কথা বলি যে আমরা আমাদের জীবনে যা কিছু ঘটে, আমরা মুখে তো আমরা অনেক সময় অনেক কিছু বলি যে যা কিছু করে ঈশ্বর করে, ঠিক আছে, কিন্তু বাস্তবে সেটা আমরা মানতে পারি। আমরা কি বলি না, গাছের পাতা ঈশ্বরের ইচ্ছা ছাড়া একটা পাতা নড়ে না, সেটা আমরা বলি, ঠিক আছে। কিন্তু আমরা যেটা দেখতে পাই যে সবকিছু আগে থেকে করা আছে। এই যে আগে থেকে করা আছে সেটা আমরা মুখে বলি। আমরা বলি যে প্রত্যেকটা চালের দানার মধ্যে যে খাবে আগে থেকে তার নাম লেখা আছে, কিন্তু আমরা সেটা দেখতে পাই না বলে এই সমস্যা। আমরা বিভিন্ন এই প্রকৃত সত্যকে আমরা জানতে পারি না, কিন্তু জ্যোতিষের মাধ্যমে এটা সম্পূর্ণ আমরা দেখতে পারি। আমাদের সঙ্গে যিনি উপস্থিত রয়েছেন তিনি হলেন বাস্তুশাস্ত্রবিদ, সংখ্যাতত্ত্ববিদ। যেটা বলছিলাম যে যেটা আপনি প্রশ্নটা করলেন এখন, যে এর লজিকটা হচ্ছে যে যা কিছু আমাদের যে সোশ্যাল ইমেজ আমরা জ্যোতিষের যে 7th হাউস থেকে আমরা দেখি মঙ্গল এবং বৃহস্পতি, এই কানেকশনটা আমার 7th হাউসে আছে। তার জন্য কি হচ্ছে না, এই যে একটা আমরা জানি যে জ্যোতিষের একটা উত্তম ধার্মিক যোগ মঙ্গল এবং বৃহস্পতি। মঙ্গল বৃহস্পতি যত যোগকারক হবে তত সেই মঙ্গল বৃহস্পতির পাওয়ারটা আমাদের তত বাড়ে। সপ্তম ঘরে যদি মঙ্গল বৃহস্পতি থাকে আমরা জানি যে সেটা একটা অত্যধিক ধার্মিক যোগ। যত জ্যোতিষে যত ধার্মিক যোগ আছে তার মধ্যে এটা হলো সবচেয়ে বড় ধার্মিক যোগ। এইটা আমার 7th হাউসে আছে। এর কারণ, এবং শুধু 7th হাউসেই নয়, এখানে এই যে 7th হাউসে থাকার ফলে আমার যে সপ্তম এবং ঘরে আমার মানে আমার জন্মকুণ্ডলীতে যে কটা সপ্তম ঘর আছে সেখানে এই মঙ্গল বৃহস্পতির দৃষ্টি পড়েছে। তা এর কারণেই কি হয় না, এই যে জয়গুরু যে ইমেজটা, যে 7th হাউস থেকে আমরা সোশ্যাল ইমেজটা বুঝি, সেইটা কিন্তু এখান থেকে এসছে। ঠিকই কথা। এবং পাশাপাশি আমরা সকলেই জানি আপনি বিটেক করেছেন, আপনি ইলেকট্রনিক্স এন্ড ইনস্ট্রুমেন্টেশনের উপরে ইঞ্জিনিয়ারিং করেছেন, কিন্তু সেখান থেকে বেরিয়ে এসে আপনি কিন্তু অ্যাস্ট্রোলজি শাস্ত্রকে বেছে নিয়েছেন। এই জ্যোতিষবিদ্যা দ্বারা বা জ্যোতিষ চর্চার মাধ্যম দিয়ে আপনি মানুষের কাছে পৌঁছে যাচ্ছেন। হঠাৎ এই এতটাই চেঞ্জেস আপনার মধ্যে কেন আসলো? সবকিছু হয়েছে এই যে বললাম পূর্ব নির্ধারিত আমাদের জন্মকুণ্ডলী অনুযায়ী আমরা ভেসে যেতে বাধ্য হই। যেটা আমাদের সিদ্ধ মহাপুরুষ ঠাকুর সীতারাম দাস শঙ্করনাথ বলছেন যে তোমাকেও ভেসে যেতে হবে প্রারব্ধের স্রোতে। এই প্রারব্ধটা আমরা দেখতে পাই না, এই জ্যোতিষ হচ্ছে সেই প্রারব্ধ। আমরা কি করব কি না করব সবকিছু আগে থেকে সবকিছু করা আছে, গল্প লেখা আছে। সিদ্ধ মহাপুরুষ বলে বই লেখা হয়েছে, বই লেখা আছে, তুই রাম রাম কর আর বইয়ের পাতা উঠতে যায়। আমাদের হচ্ছে সেই পথে আমাদের চলতে হবে। এবং
এই যে আমি যেই পথে এসেছি নিশ্চয়ই কোনো কারণ আছে। যেমন জ্যোতিষ বা সমাজসেবা যেটাকে আমরা বলি, সেটা হচ্ছে আমরা জানি যে ষষ্ঠ ঘরে যত পাপগ্রহ থাকবে, যত স্ট্রং হয়ে থাকবে, তত কিন্তু তার সমাজসেবার দিকে একটা নার্সিং হোক, যে কোনো যারা ডাক্তার যারা করছে একটা সমাজসেবা, তার সঙ্গে যত আমাদের আধ্যাত্মিক যোগ থাকে, ধার্মিক যোগ থাকে পুষ্টিতে, তখন ধার্মিক প্রবচন দিয়ে আধ্যাত্মিক গুরুরা সমাজে সেটা আরো বড় উপকার। সেটা হচ্ছে ভবরোগ, একটা ভবরোগ যাকে আমরা বলি, যে ভবরোগ নির্মূল করা সমাজ থেকে। সেইটা কিন্তু এই জ্যোতিষ থেকে আমরা জানতে পারি। 6th হাউসে শনি, স্যাটার্ন, এটা একটা মেইন কারণ। এছাড়া তো অন্যান্য আধ্যাত্মিক যোগ্যতা আমাদের আছে। অবশ্যই তাই। আমরা কিন্তু ভিন্ন ভিন্ন স্বাদের প্রশ্ন রাখার চেষ্টা করব। আমরা জানি যে এই ধরনের প্রশ্নের উত্তর যদি আমরা সঠিকভাবে পাই, তাহলে কিন্তু আমরা আমাদের জীবনে নানান রকম কাজগুলোকে কিন্তু নিয়ে যাওয়া বা বয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করতে পারি। যেমন আপনার কাছে প্রথম প্রশ্নটা হচ্ছে যে কেউ মনে করে যে চাকরি পেতে হবে, কেউ মনে করে যে ব্যবসা করতে হবে। তাহলে ব্যবসা বাণিজ্য করতে গেলে বা ব্যবসাজনিত জায়গা থেকে নিজের জায়গাটাকে গড়বার জন্য বহু মানুষের বহু প্রচেষ্টা থাকে। আবার পাশাপাশি যারা চাকরি করতে চান তাদেরও কিন্তু দরকার যে তারা ঠিকঠাক ভাবে লেখাপড়া করে একটা অন্যরকম ভাবে কেরিয়ার ওয়ার্ল্ড নিজেদের জন্য তুলে ধরা। তাহলে কোন ব্যক্তি কিভাবে জানবেন যে তার চাকরি হবে না ব্যবসা হবে? সেটা যদি ছোট্টকাল থেকে বোঝা যায়, তাহলে যে কোনো স্ট্রিম নিয়ে কাজ করা যায়। অবশ্যই, যেটা আমি বলবো যে দুটো হাউসের মধ্যে 7th হাউস হলো ব্যবসার ঘর এবং 10th হাউস হলো চাকরির ঘর। দুটোর মধ্যে কোনটা স্ট্রেংথ আছে? যেমন আমি অনেককে আগে থেকে বলে দিই, যারা অনেক বয়স হয়ে যাচ্ছে, বারবার চাকরি ছাড়ছে, ধরছে, ছাড়ছে, কিন্তু কর্মস্থান তাদের স্ট্রং নয়। আমরা কর্মস্থান দেখি 9th এবং 10th থেকে। তার সঙ্গে মঙ্গল, রবি ইত্যাদি, রাহু ইত্যাদি গ্রহগুলো ভালো থাকলে আরো ভালো হয়। কিন্তু আমরা দেখি যে তার কর্ম না ব্যবসা, কোন স্থানটা তার ভালো আছে, যেটা ভালো আছে। আমরা যদি কর্মস্থান ডিস্টার্ব থাকে, আমি বলি যে বারবার আগে থেকে ব্যবসার দিকে টার্ন নেওয়া, তাহলে কি হয়, তাহলে জীবনে নালে অনেক বয়স হওয়ার পরে, তারপরে 35-40 তখনও চাকরি যাচ্ছে, চাকরি পাচ্ছে, তাহলে কবে সে ব্যবসা শুরু করবে, কবে সে সেটেলমেন্টে আসবে, কবে সে বিয়ে ইত্যাদি সংসারের মধ্যে ভারসাম্য গ্রহণ করবে, সেই ব্যাপারটা কিন্তু আমাদের কাছে সেই জন্য ভীষণভাবে উল্লেখযোগ্য একটি বিষয়। ব্যবসা করতে গেলে 7th হাউস ভালো থাকতে হবে যদি ব্যবসা করে, আর চাকরি করতে গেলে 10th এবং 9th। 10th 9th এবং ভাগ্যস্থানটা যেহেতু 9th ঘর, সেখান থেকে আমরা ভাগ্য দেখবো 10th এবং 9th। ঠিক আছে, অবশ্যই তাই। পরের প্রশ্নে আমরা যাব, সেটা হচ্ছে যে জব রিলেটেড প্রশ্ন যখন উঠে আসে, তখন কিন্তু আমরা দেখেছি গভর্নমেন্ট জব পাওয়াটা কিন্তু ভীষণভাবে একটা ভাইটাল রোল প্লে করে থাকে কম্পিটিটিভ এক্সাম গুলোকে দেওয়ার পর। এবং তারপরে আমরা অনেকের ক্ষেত্রে এরকমটাও দেখেছি যে মাল্টিন্যাশনাল কোম্পানিতে, বড় বড় প্রাইভেট ব্র্যান্ডেড কোম্পানিগুলোতে চাকরি করছে। তাহলে কারোর ক্ষেত্রে গভর্নমেন্ট জব হতে পারে, কারোর ক্ষেত্রে প্রাইভেট জব হতে পারে। সেটা কি বুঝবার সম্ভব? অবশ্যই কুষ্টি থেকে সবকিছু জানা যায়। আমরা জানি যে রবি এবং মঙ্গল এই দুটো হচ্ছে মেন, হচ্ছে সরকারি চাকরির মেন কারক গ্রহ। রবি আমাদের তেজ সাহস দেয়, আর মঙ্গল আমাদের শক্তি দেয়, এবং রাহুও আমাদের খুবই হেল্প করে ভালো চাকরি পাওয়ার জন্য। কিন্তু রবি মঙ্গল কিন্তু সরকারি চাকরির একটা মেন, আমাদের মঙ্গল বিশেষ করে অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্টে আমাদের চাকরি দেয়। আর রবি তো পুরোপুরি সরকারি চাকরি দেয়, নো ডাউট। রবি জাস্ট একটা উদাহরণ দিয়ে বলছি, যেমন সাপোজ কর্কট লগ্ন, মঙ্গল রবি আছে মেসে বসে, সেখানে যদি বৃহস্পতি থাকে তাহলে তো কথাই নেই। অনেক সময় আমরা শুধু মেন চার্টটা দেখি, অন্য চার্ট দেখার দরকারই লাগে না। মেন চার্ট, নবাংশ, D60, D3 সবচেয়ে যে পাওয়ারফুল চার্টগুলো বললাম, এই চারটে চার্ট দেখে তবে যদি সে বিচার করতে হয়। যদি শুধু মেন চার্ট দেখে যে কোনো বিচার যদি করা হয়, তাহলে কিন্তু বিচার ওই 18% ম্যাক্সিমাম হয়। পুরো বিচার 80% বিচার প্রায় ইনকমপ্লিট থাকে। আমরা কি করি, আমাদের সঠিক জ্যোতিষীকে আমাদের বেছে তার কাছে আমাদের যেতে হবে, সেখানে গিয়ে যাতে জ্যোতিষী যাতে প্রত্যেকটা চার্ট দেখে, সেইটা আমাদের অবশ্যই লক্ষ্য রাখতে হবে। ঠিকই। আমরা পরের প্রশ্নে যাব, সেটা হচ্ছে যে মেয়েদের ক্ষেত্রে যখন বিবাহযোগ্য হয়ে উঠছে, তখন কিন্তু তারা বিবাহ করবে বলে মনস্থির করছেন। তাহলে কোন দশায় বিবাহ হতে পারে? বিবাহ মেয়েদের ক্ষেত্রে দুটো বিয়ের ঘর, ছেলেদের ক্ষেত্রে একটা 7th হাউস, মেয়েদের ক্ষেত্রে 7th এবং 9th। 9 নম্বর ঘর হলো ভাগ্যস্থান। এই ভাগ্যস্থানটা আমরা জানি এটা ধর্মস্থান। তো সুতরাং আমরা যেহেতু চাই যে একটু ধার্মিক স্বামী, সৎ স্বামী আসুক, ঠিক আছে, তার জন্য আমি সবাইকে বলি যে যদি নবমপতির কোনো ভালো দশা সামনে থাকে বা মহাদশা যদি পেয়ে যায়, বৃহস্পতি শুক্রের মতো যদি কোনো মহাদশা পেয়ে যায়, সেটা একাধিক চার্টে যদি ধর্ম ঘরের সাথে কানেকশন থাকে, নবমপতি বা নবম ঘরের সাথে কানেকশন থাকে, তাহলে কিন্তু সেই দশায় বিয়ে করলে সবচেয়ে ভালো, খুব শুভ হবে। এবং সেম গ্রহটা যদি
আবার সপ্তম নবম কানেকশন হয়ে যায়, যদি সপ্তমপতি নবমে বা নবমপতি সপ্তমে এরকম যদি হয়ে যায় তাহলে তো অতি মঙ্গল, তাহলে বিবাহ খুবই শুভ হবে। এবং বিবাহের জন্য কিন্তু শুক্রের যে কারক গ্রহ শুক্রটা দেখতে হবে। শুক্র যতবার নবমপতি পড়বে তত আরো ভালো, যেমন কন্যাদের জন্য নবমপতি পড়ে। তা এটা শুক্র যত রাজযোগ কারক হবে বা যোগ কারক হবে তত আরো শুভ হবে। অবশ্যই তাই। পাশাপাশি আপনাদেরকে বুকিং নাম্বার জানাবো, কারণ আপনারা অনেক সময় অনেক রকম দিক থেকে কোণ ঠাসা হয়ে রয়েছে। বেশ কিছু প্রশ্নের উত্তর কিন্তু সঠিক করে যখন আপনারা পাওয়ার চেষ্টা করছেন এবং সেগুলো যখন আপনারা পেতে শুরু করে দিয়েছেন আমাদের অনুষ্ঠান নিরিখে, সেগুলো কিন্তু আপনাদেরকে বড্ড বেশি ভালো রাখবে এবং আগামীকাল আপনার কি ধরনের বিষয় আপনার জীবনে হতে পারে সেগুলো সম্পর্কে আপনি কিন্তু ওয়াকিবহল হতে পারছেন। এই ছোট ছোট টিপস, ছোট ছোট এই উত্তরগুলো আমাদেরকে ভীষণভাবে প্রাণবন্ত করছে বলেই কিন্তু বারবার আমরা চাইবো যে এই অনুষ্ঠানে ফিরে আসতে। এবং বিষয়টি হচ্ছে বুকিং নাম্বার, আপনারা নোট ডাউন করবেন 03369028916। আরেকবার বলছি 03369028916। এবং যাকে আপনারা পাচ্ছেন তিনি অনলাইন ও অফলাইন কনসালটেন্ট, অবশ্যই আপনাদের জন্য আপনাদের পাশে রয়েছেন। অনলাইনে যারা দেখাতে চাইছেন অর্থাৎ সুব্যবস্থা রয়েছে সেগুলোর জন্য অবশ্যই অনুষ্ঠানের পরে ফোন করুন। যারা অফলাইনে চেম্বারে আসতে চাইছেন তারাও কিন্তু অবশ্যই বুকিং নাম্বারে ফোন করে বুকিং করবেন, হাতে অনেকটা সময় নিয়ে কিন্তু আসবেন। এছাড়া চেম্বার অ্যাড্রেসে যারা পৌঁছাতে চাইছেন তাদের জন্য অ্যাড্রেসটুকু বলে দিচ্ছে। এছাড়া আপনারা স্ক্রিনে কিন্তু ফোন নাম্বার, অ্যাড্রেস সবটুকুই পাচ্ছেন। আপনারা যোগাযোগ করবেন ভাগ্যলোক 51/A যতীন্দ্র মোহন অ্যাভিনিউ, শোভাবাজার, মেট্রো ক্রসিং, কলকাতা 5। এছাড়া জ্যোতিষবিদ্যা শিখতে যদি আপনারা যোগাযোগ করতে চান তাহলেও কিন্তু সেই উপায়ও রয়েছে। হোয়াটসঅ্যাপ নাম্বারটা নোট ডাউন করুন 7980928480। আরেকবার বলছি 7980928480। যারা আপনারা শিক্ষা গ্রহণ করতে চাইছেন, প্রশিক্ষণের মাধ্যম দিয়ে নিজেকে নিযুক্ত করতে চাইছেন তাদের জন্য কিন্তু খোলা রয়েছে এই সমস্ত উপায়। এছাড়া মেল আইডিতে যদি মনে হয় যে আপনাদের কোনো সমস্যা দিয়ে আপনারা সেখানেও কথা বলতে চান তাহলে কিন্তু orupshatri.joyguru@gmail.com। এছাড়া প্রত্যেক বুধবার 7:25 কিন্তু এভাবেই কিন্তু আমরা ফিরে আসবো বারবার করে, এবং সেটা কিন্তু আপনাদের অবশ্যই মনে রাখতে হবে। বুধবার 7:25 অনুষ্ঠান দেখতে পারবেন আমাদের অনুষ্ঠানে। এবং অবশ্যই তাই আপনার কাছে আমার পরের প্রশ্নে যাব, সেটা হচ্ছে যে বহু রকমের প্রশ্ন তো মনের মধ্যে থাকে এবং সেটা আমার মনে হয় যে সেটা প্রত্যেকটি মানুষের জন্য উপকারের একটি বিষয় হয়ে উঠেছে। এই প্রশ্নের উত্তরগুলো পেলে সঠিক মানে রেজাল্ট করা যায়। তো সেই সূত্র ধরে বলবো যে লাভ ম্যারেজ বা অ্যারেঞ্জ ম্যারেজ, বহু মানুষের একটা প্রবণতা থাকে প্রেম করে বিয়ে করব, কিন্তু বহু মানুষের আবার ইচ্ছে থাকে যে না সম্বন্ধ করে একটা অ্যারেঞ্জ সোশ্যাল করে আমরা বিয়েটা করব। তাহলে সেই সূত্র ধরে আপনি কোন দিকটা সাপোর্ট করবেন এবং কিভাবে আমাদের জন্মছকে কি রয়েছে সেটা আমরা জানি। আমার সাপোর্টের উপর কিছু নির্ভর করে না, যেটা আগে থেকে যেটা জন্মকুণ্ডলিতে আছে আমাদের গ্রহ সেটাই করাবে অবশ্যই। আমরা চাই এই যে শব্দটা বলি এটা জ্যোতিষে খুব গুরুত্বপূর্ণ, বা ভক্তের যে কোনো ভক্তের জীবনে খুব গুরুত্বপূর্ণ, অবশ্যভাবে ঘটাবে। আমরা চাইবা না চাই, কেউ অনেকেই বাজে পথে যেতে চায় না, কিন্তু অবশ্যভাবে আমরা দেখি। কারণ আমরা বারবার বলছি যে প্রারব্ধের অধীন, যেটা রামকৃষ্ণদেব কি বলেছে না ভক্ত কিরকম যাবে না, এটো ঝড়ের যে আমরা যখন অনুষ্ঠান বাড়িতে যে এটো পাতা আমাদের পড়ে থাকে, ঝড় যেমন যখন আসে সেই এটো পাতা ঝড়ের ইয়েতে যেমন উড়ে যায়, ভক্ত সেরকম প্রারব্ধের স্রোতে উড়ে যায়। নিজের চেষ্টা, নিজের ইচ্ছার চেয়ে ঈশ্বরের ইচ্ছাটাকে বেশি গুরুত্ব দেয়। যতটা অবশ্যভাবে করিয়ে নেবে তত জ্যোতিষ শেখার পরে তো আর পুরোপুরি লুজ পুরোপুরি হয়ে যায়। যেটা বলতে যাচ্ছিলাম তা এটা আমাদের ইচ্ছার উপর নয় যে প্রেম করবে কি বিয়ে করবে। যদি অনেকে তো প্রেম করে কিন্তু ব্যর্থ হয়, কিন্তু শেষে তো সে অ্যারেঞ্জ ম্যারেজের দিকে যেতে হয়। প্রেম ঠিক আছে, এটা অনেক এখন ব্রেকআপ তো বেশি। সুতরাং আবার অনেকে লাভ অ্যারেঞ্জ দুটোকেই প্রোটেক্ট করে নিয়ে চলছে। হ্যাঁ চলছে, ঠিক আছে, তা সেটাও আছে। তা প্রেমের ক্ষেত্রে আমি বলি পঞ্চমপতি যদি সপ্তমে থাকে, পঞ্চমপতি যদি সপ্তমে থাকে মানে কি, পঞ্চম ঘর হচ্ছে প্রেমের ঘর, মানে আমার প্রেমের ঘর। সপ্তমে থাকে মানে আমি সামনের জন্য প্রেমে পড়বো, পরিষ্কার চার্ট একদম। যদি সপ্তমপতি পঞ্চমে থাকে মানে সামনের জন, আমি যে পার্টনার সে আমার প্রেমে এসে পড়বে। কিন্তু খুব কম দৃষ্টিতে দুটো যোগই থাকে তাহলে এটা অতি উত্তম, ঠিক আছে, এটা অতি উত্তম। কিন্তু তার সাথে যদি আরো রয়েছে প্রত্যেকটি ফ্লো একদম করা আছে, যেমন জাস্ট একটা উদাহরণ বলছি, যদি আমাদের সাপোজ কারো মকর লগ্ন, শুক্র বলেছে পঞ্চমপতি, সে পঞ্চমপতি সপ্তমে আছে কর্কটে। আর যদি উল্টোটা হয় যে সপ্তমপতি চন্দ্র, সে বসে আছে কোথায় না বৃষতে। সুতরাং এইরকম চার্ট তো অনেকেই থাকে, কিন্তু খুব কম জনের ক্ষেত্রে দেখা যায় দুটোই হয়, দুটো তখন খুবই পরস্পরের মধ্যে টান খুব ভালো হবে। আর প্রেমের ঘরের শুক্র যত প্রেম ঘরের সাথে কানেকশন থাকবে ফিফথ হাউসের সাথে তত আরো ভালো হবে, এবং শুক্র যত রাজযোগ কারক হবে তত সেই বিবাহ তত আরো ভালো হবে। একটু আগে যেটা বললাম ঠিকই তাই। পরের প্রশ্নে যাব যে প্রেমজনিত বিষয় নিয়ে যখন আমরা কথা বলি, প্রেমে পড়া এটা যেরকম একটা আর্ট এবং কোথাও না কোথাও সে প্রেমে পড়তে গেলে কোনো যোগ থাকতে হবে, সেটা যদি একটু বলেন। প্রেমে পড়তে গেলে যোগ বলতে পঞ্চম ঘরের শুক্র যত কানেকশন হবে, ঠিক আছে, আর ওই যে যেটা একটু আগে বললাম পঞ্চমপতি সপ্তমে, সপ্তমপতি
পঞ্চমী। বা যদি দেখা যায় যে যারা খুব প্রেমিক হয়, যাদের বডি, মন, আত্মা, বুদ্ধি যত প্রেম ঘরের সাথে অর্থাৎ 5th হাউসের সাথে যুক্ত থাকবে, তত তার মধ্যে একটা প্রেম করার একটা টেন্ডেন্সি তত থাকবে বেশি। যেমন জাস্ট উদাহরণ দিচ্ছি, স্বামী বিবেকানন্দের মতো তো প্রেমিক আর কেউ নেই তাদের মতো। সুতরাং কার আমরা জানি যে কন্যা রাশি শুক্রবুধ, কন্যাদের জন্য শুক্রবুধ অতি অতি একটা শুভ যোগ। সেই ধার্মিক যোগটা কোথায় হয়েছে? তার বাকস্থান। সুতরাং আমরা জানি যে কত বড় সে বাগ্মী। যারা এমনি আধ্যাত্মিক, যাদের মধ্যে যোগ থাকে, শুক্রবুধ একটা বড় কিন্তু আধ্যাত্মিক যোগ। ঠিকই তাই। বহু রকমের প্রশ্নের উত্তর কিন্তু নেওয়ার সঙ্গে সঙ্গে আমরা কিন্তু নিজেদের মনটাকে একটু ভরিয়ে নেওয়ার চেষ্টা করছি। এরকম ভিন্ন ভিন্ন বিষয়গুলো যখন উঠে আসে, তখনই মনে হয় যে এই প্রশ্নের উত্তরগুলো যদি আমাদের জীবনে সেগুলো অন্যরকম ভাবে রিমার্কেবল জায়গা তৈরি করতে পারে, তাহলে বোধহয় আমাদের পরের সময়টা খুব সুন্দর করে কাটবে। সত্যি তাই। এবং পরের সময়টির জন্য অনেক সময় আমরা অপেক্ষায় থাকি, যাকে আমরা বলে থাকি ড্রিম কামস ট্রু। স্বপ্নগুলো যাতে পূরণ হয়, এবং সেই সাকসেসফুল জার্নিতে কি করে আমরা বুঝবো যে আমাদের স্বপ্ন পূরণ হবে? স্বপ্নের ঘর মেনলি যেটা যদিও সব ঘরগুলো আমাদের স্বপ্ন বোঝায়, কিন্তু একটু বেশি করে যেটা আমরা বুঝি সেটা হচ্ছে 3rd, 6th, যেটা উপচয় ঘর আমরা বলি। 3rd, 6th, 10, তারপরে 11th পাওয়ার সবচেয়ে বেশি, তারপরে 10th, তারপরে 6th, তারপরে 3rd। এই যে 4টে হাউস বললাম উপচয় হাউস, 11th হাউস কিন্তু সবচেয়ে বড় ড্রিম। কারো কত বড় ড্রিম হবে, 11th হাউস কতটা স্ট্রং আছে, সেই অনুযায়ী তার ড্রিম হবে। এবং তার ড্রিম কবে সাকসেস হবে, এই উপচয় ঘরগুলোর দশা থেকে আমরা বুঝি। এক বা একাধিক চার্টে কোনো গ্রহ, সাপোজ বৃহস্পতি কোনো মহাদশা চলছে, বৃহস্পতি একাধিক চার্টে, যে 4টে চার্ট আগে আমি বললাম, এই একাধিক চার্টে বৃহস্পতি যতবার উপচয় ঘরের সাথে কানেকশন থাকবে, বিশেষ করে যদি 11th-এ থাকে বসে, তাহলে তো খুবই ভালো। যত বৃহস্পতি সে রাজযোগ করবে, শুভ বা নর্মালি যদি যোগ কারক হয়, রাজযোগ হলে খুবই ভালো, তত কিন্তু তার ড্রিম সেই দশায় সাকসেস হবে। এটা পুরো আমরা সম্পূর্ণ দেখতে পাই। ঠিক আছে, আপনি যখন প্র্যাকটিক্যাল করবেন সম্পূর্ণ এটা আমরা দেখতে পাই। অবশ্যই তাই। পরের প্রশ্নে যাব, সেটি হচ্ছে যে অনেক সময় দেখে যে সন্তান যখন জন্মগ্রহণ করে বিকলাঙ্গ হয়ে জন্ম করে, তাহলে সেই সূত্র ধরে তার বাবা মার চার্টে কি সেরকম কোনো ইন্ডিকেশন থাকে? পুরোপুরি আমারই সন্তান পরবর্তীকালে জন্মগ্রহণ করে ফেললো বা করার মুহূর্তে, তো সেই সময় কি ধরনের প্রিকশনস নিতে পারি? এটা আগে থেকেই করা থাকে। আমারই কত বন্ধুর, যত স্কুলের বন্ধু, কলেজের বন্ধু কত হয়েছে। তা যেটা আমি বারবার বলি যে এই সংসার হচ্ছে মায়াময় ভ্রম। যেহেতু মানুষ তো দেখতে পায় না, আগে পরে কি হবে দেখতে পায় না। ঈশ্বর কৃপা করে আপনাকে একটা দৃষ্টি দিলে তবে আপনি কিছুটা ঈশ্বরের কৃপায়, এটা আমাদের ইয়েতে নয়। ঈশ্বর, আমার জ্যোতিষী হতে গেলে পূর্বজন্মের কিছু না কিছু আপনার পুণ্য থাকতে হবে, কিছু না কিছু তপস্যা থাকতে হবে, তবে ঈশ্বরের কৃপায় আপনি সেই তার ক্ষণিক যে দৃষ্টির কৃপাটা আপনি পাবেন। তো সন্তান ঘর হচ্ছে, আমরা জানি যে 5th হাউস, 5th, এবং সন্তানের যে কারক গ্রহ সেটা হলো বৃহস্পতি। এই যে বৃহস্পতি এবং যে 5th হাউস লর্ড, এইগুলো যত আপনার যদি খারাপ থাকে, যাদের সন্তান হয় না, মানে জানতে হবে যে এদের কুষ্ঠির ঘর খুবই খারাপ আছে। সন্তান ঘরগুলো বেশি খারাপ আছে, একটু না। বা সন্তান যে বিকলাঙ্গ হচ্ছে, আর সন্তান বারবার হয়েও মারা যাচ্ছে, 5th হাউস কিন্তু অবশ্যই খারাপ থাকবে। ওই জন্য সন্তান নেওয়ার আগে, সন্তান হয়ে গেলে আর কিছু করার থাকে না, তখন যতটা প্রতিকার করা যায়। ঠিক আছে, অপারেশন করার পরে আগের মতো আমাদের চোখ যদি অপারেশন করি আগের মতো আসেন, ওই জন্য যতটা আগে থেকে প্রিকশন নেওয়া যায়, সন্তান নেওয়ার আগে যতটা জব ধ্যান পূর্ণব্রত, সেটা জ্যোতিষী বা ভালো কোনো ভক্ত যদি থাকে, সে আপনাকে পুরোপুরি এটাকে গাইড করে দেয়। ঠিকই তাই। এবং এই গাইডলাইন পেতে গেলে আমরা সর্বত্র চাই যে এই ধরনের অনুষ্ঠানের পাশে থাকতে, এই অনুষ্ঠানের সঙ্গে থাকতে। তার জন্যই কিন্তু আমাদের চেষ্টা, প্রচেষ্টা, প্রয়াস সব দিক থেকে থাকে। আপনারা দেখতে পাচ্ছেন যার সঙ্গে আমরা কথা বলছি, অরূপ শাস্ত্রী মহাশয়, যাকে আমরা জয়গুরু হিসেবে চিহ্নিত করেছি। তিনি কিন্তু প্রত্যেকটি প্রশ্নের উত্তর এতটা সুন্দরতম জায়গা তৈরি করার চেষ্টা করছেন তার উত্তরের মাধ্যম দিয়ে। সেটাই আমাদের কাছে ভীষণভাবে আবশ্যকতা নিয়ে আসে, রূপান্তরিত করে। তার প্রচুর ফলোয়ার্স রয়েছে, ক্লায়েন্ট রয়েছে, স্টুডেন্টস রয়েছে, সব মিলিয়ে কিন্তু একটা গোটা পরিষদ তৈরি হয় তার মাঝে। এবং সেটা আপনারা সকলেই জানেন। আরো একবার জানিয়ে দিচ্ছি, তিনি হলেন বাস্তুশাস্ত্রবিদ, সংখ্যাতত্ত্ববিদ। এই বিষয়টির ওপরেও কিন্তু তিনি নজর দেওয়ার চেষ্টা করে থাকেন, অর্থাৎ নিউমারোলজি এবং বাস্তু নিয়ে তিনি কাজ করে থাকেন। সম্পূর্ণভাবে যদি আপনাদের মনে হয় যে তার কাছে প্রেডিকশন নিতে হবে, তাহলে অবশ্যই কিন্তু চলে আসবেন। বুকিং নাম্বারটা আরো আরেকবার বলছি, 033690289116। আরেকবার বলছি, 033690289116। এছাড়া পাশাপাশি চেম্বার অ্যাড্রেস আপনারা নোট ডাউন করবেন, সেটা হচ্ছে ভাগগুলো 51/A, যতীন্দ্র মোহন অ্যাভিনিউ, শোভাবাজার, মেট্রো ক্রসিং, কলকাতা 5। অবশ্যই টিভি স্ক্রিনে যাচ্ছে, সেগুলো দেখে নেবেন। এছাড়া পাশাপাশি যারা মনে করছেন জ্যোতিষ
বিদ্যা শিখতে চাইছেন, প্রশিক্ষণ নিতে চাইছেন, তাদের জন্য হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 7980928480। আরেকবার বলছি 7980928480। এছাড়া মেল আইডি হচ্ছে orupshastri.joyguru@gmail.com। প্রত্যেক বুধবার 7:25 দেখতে পাচ্ছেন। ইউটিউবে অবশ্যই কিন্তু ফলো আপ রাখার চেষ্টা করবেন। ইউটিউবেও কিন্তু আমরা সেখানে আপনাদের জন্য এই ধরনের অনুষ্ঠান নিয়ে আসবো। যদি কারো প্রশ্ন থাকে তাহলে হোয়াটসঅ্যাপের মাধ্যমে তারা একদম। জানাতে পারে। আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে সেগুলো কিন্তু হোয়াটসঅ্যাপ করুন। অনলাইনেও কিন্তু শিশুর ব্যবস্থা রয়েছে এবং অফলাইনেও যদি চেম্বার অ্যাড্রেসে পৌঁছাতে চান সেই ব্যবস্থাও কিন্তু রয়েছে। প্রত্যেকটি ব্যবস্থাপনায় কিন্তু আমরা যাকে পেয়েছি এবং যাকে ঘিরে আমাদের মনে প্রাণে আলোড়ন তৈরি হয়েছে, কারণ আপনারা দেখছেন এত সুন্দর প্রশ্নের উত্তর একেবারে ঝপাঝপ তিনি আমাদের কাছে দেওয়ার চেষ্টা করছেন। এগুলো আরো ইলাবোরেটলি বলা যায়, বললে আরো মানুষ ধরে ধরে বুঝতে পারবে, কিন্তু যেহেতু অনেক প্রশ্ন শর্টে বলতে হচ্ছে এবং সময়টা কম, আমাদের সীমিত সময়ের মধ্যে করতে হবে। একদমই তাই। পরের প্রশ্নে যাব, সেটা হচ্ছে যে অনেক সময় আমরা দেখেছি যে আমাদের কনসিভ হচ্ছি কিন্তু সেখান থেকে মিসক্যারেজ হয়ে যাচ্ছে, বারবার সন্তান জন্ম দেওয়ার প্রবণতা রয়েছে কিন্তু তারপরে সেটা মিসক্যারেজে পরিণত। এরকম অনেক বড় বড় কঠিন অবস্থা থেকে ইজিলি সন্তান আনা যায়, ঠিক আছে। সেটা প্রপার জ্যোতিষীর কাছে গিয়ে কোন কোন হাউসগুলো খারাপ আছে, ফিফথ হাউস এবং কারক গ্রহ বৃহস্পতি। বৃহস্পতি দেখা যায় একাধিক চারি বৃহস্পতি লো, অনেকে 3টে-4টি বৃহস্পতি লো। ফিফথ হাউস, অনেক ফিফথ হাউস খারাপ, এবং সেই খারাপ মহাদশাটাই চলছে, মহাদশা এবং অন্তর্দশা, যেটা হয়তো ফিফথ ঘরের সাথে কানেকশন। সেই মহাদশা হয়তো বৃহস্পতি শুরু হয়েছে 16 বছর সন্তানের আশা তখন খুব কম। সেক্ষেত্রেও প্রতিকার হবে যদি সঠিক ইয়েতে জ্যোতিষের কাছে গিয়ে সঠিক প্রতিকার করে এবং শাস্ত্রের কিছু বিধিবিধান মানে, তখন কিন্তু সন্তান অবশ্যই হবে। অবশ্যই তাই। এবং পাশাপাশি পরের প্রশ্নে আমরা যাব, সেটা হচ্ছে যে উচ্চশিক্ষার যোগ আছে সেটা আমরা জানতে চাইবো, কারণ কি হায়ার এডুকেশনে আমরা কিন্তু প্রত্যেকটি মুহূর্তে নিজেদেরকে গড়তে চাই এবং হায়ার এডুকেশন মানে আমরা জানি যে সর্বত্র একটা জায়গায় আমরা তৈরি করে নেব নিজেকে। তো সেই জন্য হায়ার এডুকেশনের যোগ আছে কিনা সেটা বুঝতে গেলে কি করতে হবে? 9th হাউস, 9th হাউস হলো হায়ার এডুকেশন আমরা বুঝি। 9th লর্ড যত স্ট্রং থাকবে, 9th লর্ড যত স্ট্রং থাকবে, জাস্ট একটা এক্সাম্পল দিলে মানুষ বুঝতে পারবে, বিশেষ করে অনেক স্টুডেন্ট যেহেতু এখানে দেখে তারা একটু বুঝবে। যেমন বৃষদের জন্য আমরা জানি শনি হলো রাজ্য কারক গ্রহ, 9th এবং 10th লর্ড পরে সেটা যদি তুঙ্গে থাকে মানে তুলায় থাকে, তো এটা সেই শনির মহাদশা যদি চলে তখন কিন্তু তার পরপর আমরা কি চাই যে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্রাজুয়েশন, তারপরে এমএসসি, পরপর পিএইচডি গুলো পরপর হবে। কিন্তু অনেকে করতে গিয়ে হোঁচট খায়, দিয়ে চাকরিতে একটা জয়েন করে নেয়, তাই তো। সেই মহাদশায় আপনাকে গাইড করে দেবে যে আপনার হায়ার এডুকেশন হবে কি। তার সাথে যদি মনে করুন যদি একটা মিথুনের খুঁটি আমরা পাই, মানে মিথুন লগ্ন বা রাশি বা কারক কুণ্ডলীর লগ্ন যদি মিথুন পড়ে যায়, তখন সেই শনি আবার 9th লর্ড পড়ে, আরো তার ভালো হবে হায়ার এডুকেশন। কিন্তু যেহেতু 8th লর্ডও পড়ছে, সুতরাং একটু কষ্ট করে হবে, কিন্তু অনেক বড় হায়ার এডুকেশন হবে। অনেকের এরকম কানেকশনে তারা দেখা গেছে যে মানে আইআইটি কানপুর, খড়গপুর, এখান থেকেও তারা হায়ার এডুকেশন করেছে, এমটেক করেছে। ঠিকই তাই। এবং আমরা একদম ছোট্ট করে একটি প্রশ্নের উত্তর নেব, সেটা হচ্ছে জ্যোতিষবিদ্যা শিখতে গেলে কি ধরনের ভ্যারিয়েশন দরকার, সেই শাস্ত্র সম্পর্কে কি অভিজ্ঞতা থাকাটা দরকার? অবশ্যই শাস্ত্র, জ্যোতিষটাই হচ্ছে শাস্ত্র, ঠিক আছে। জ্যোতিষ জানে না বলেই তো এই ব্লাইন্ড মানুষ এত ব্রেকআপ কেন হচ্ছে। একটা আমরা শিক্ষিত হচ্ছি, আমরা কেউ বলছি এমএসসি, পিএইচডি, কিন্তু এত শিক্ষিত হয়ে আমাদের চয়েস কেন ভুল হচ্ছে। আমাদের মানুষের মধ্যে যে একটা কমন গর্ব থাকে কি না, যে আমাকে মানুষ চেনাতে হবে না, আমি মানুষ দেখলেই চিনি, তাই তো। এবার আপনি একটা কথা বলুন, যে সিস্টার নিবেদিতাকে স্বামী বিবেকানন্দ আজকে আমেরিকা থেকে এখানে আনলো, কই তার তো আগে উচিত ছিল তাকে পালিয়ে যাওয়া। এ তো একটা ডিফারেন্ট কালচার থেকে এসছে। তার এত অভাব যে কলেরা রুগীদের মানে সন্তানদের পিতা মাতারা একদম সন্তানকে ছেড়ে কলেরার মধ্যে ছেড়ে ঘরের মধ্যে ঢুকে বসে, সেখানে তাহলে এই যে সেবা, এত যে কঠিন ত্যাগ, সারা রাত শাস্ত্র পড়া, তাই যে দিনের বেলা কলেরার রুগীদের সেবা, বিপ্লবীদের কন্ট্রোল করা, এই যে কঠোর যে কাজ। তো সিস্টার নিবেদিতা তাহলে জ্ঞানী যখন চেনে, স্বামী বিবেকানন্দ যখন যেটা চুজ করেছে সেটা কখনো ভুল, আর এটা হচ্ছে জ্ঞানের একটা। একদমই তাই। আমরা কিন্তু বহু রকমের প্রশ্নের উত্তর পেলাম। আজকের মতন অনুষ্ঠান এখানেই শেষ করতে হচ্ছে। আগামী সময় আবারও কিন্তু চলে আসবে বুধবার 7:25। সকলে কিন্তু চোখ কান খোলা রেখে অনুষ্ঠান উপভোগ করুন। ছিলাম অমৃতা, নমস্কার। দূর আর দূরে নেই অচেনা আচেনা